রবি, আমি লাভপুর থানার এসআই বলছি। তুমি যেটা করছো সেটা ঠিক করছো না রবি। এভাবে আইনকে নিজের হাতে তুলে নিও না। প্লিজ বন্দুক রেখে বাইরে এসে আত্মসমর্পণ করো। রবি, যাদের পণবন্দি করে রেখেছো তাদের ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে আমি সুবিচার পাইয়ে দেব। নমস্কার, ক্রাইম ডায়েরিতে সকলকে স্বাগত জানাই। সাল 2023, একদিন সকালবেলা এলাকার সেনগুপ্ত বাড়িতে গুলির শব্দ পেয়ে এলাকাবাসী খবর দেয় লাভপুর থানায়। খবরটা পেয়ে দ্রুত ফোর্স নিয়ে অফিসার পৌঁছে যায় ঘটনাস্থলে। সেখানে গিয়ে বোঝা যায় এক যুবক ওই বাড়ির সকল সদস্যকে বন্দুকের জোরে পণবন্দি বানিয়ে রেখেছে। কিন্তু কেন, কারণটা কি জানতে হলে ক্রাইম ডায়েরিতে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। রবি, এবার কিন্তু তুমি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। গত 1.5 ঘন্টা ধরে আমি তোমাকে বন্দুক ফেলে আত্মসমর্পণ করার জন্য বলছি। রবি, এরপর যদি খারাপ কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে তুমি। রবি, কোনো ভয় নেই, তুমি বাইরে বেরিয়ে এসো। আমি কথা দিচ্ছি কেউ গুলি চালাবে না। বেরিয়ে এসো রবি, আবারও বলছি কেউ গুলি চালাবে না। রবি, তুমি এতগুলো নিরীহ মানুষের জীবন নিয়ে কিন্তু ছিনিমিনি খেলছো। আত্মসমর্পণ করো। তুমি নিজের সাথে সাথে কিন্তু ওদেরও বিপদ বাড়িয়ে তুলছো। আত্মসমর্পণ করো রবি। রবি প্লিজ, রবি প্লিজ তুমি সারেন্ডার করে দাও প্লিজ। চুপ, একদম চুপ, নইলে খুলি উড়িয়ে দেবো। রবি, এখনো কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যায়নি। এরপর যদি পুলিশ লাইন থেকে আর পুলিশ চলে আসে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারবো না রবি। বেরিয়ে এসো। রবি, রবি প্লিজ প্লিজ তুমি বন্দুকটা ফেলে দাও। না, কিছুতেই না, মরে গেলেও না। রবি, আমি আবারও বলছি সারেন্ডার করো। পূজা, স্যার, আপনি এসে গেছেন? হ্যাঁ, কি হয়েছে আমাকে খুলে বলো ব্যাপারটা। স্যার, এই বাড়িটা বিখ্যাত ব্যবসায়ী রঞ্জন সেনগুপ্তের। তারপর? এখান থেকে 1.5 ঘন্টা আগে একটা গুলির আওয়াজ পেয়ে এলাকার লোকজন আমাদের থানায় ফোন করেছিল। ক্যারি অন, ক্যারি অন। স্যার, তারপর আমি এখানে ফোর্স নিয়ে এসে জানতে পারি যে ভেতরে রবি বলে একটা ছেলে রঞ্জন সেনগুপ্ত এবং তার ফ্যামিলিকে বন্দুক ঠেকিয়ে পণবন্দি করে রেখেছে। ও মাই গড, তো হোস্টেজ সিচুয়েশন। একদমই তাই স্যার। ভাই রবি, তুমি প্লিজ সারেন্ডার করে দাও না ভাই। আমি রাইমার দাদা হিসেবে তোমায় কথা দিচ্ছি, তুমি যা চাইছো তাই হবে। ন্যাকামি হচ্ছে, হ্যাঁ? এখন প্রাণের ভয়ে মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে, তাই না? সত্যি বলছি রবি, তুমি যা চাইছো তাই হবে। তুমি শুধু আমাদের ছেড়ে দাও রবি। স্যার, গত 1.5 ঘন্টা ধরে সমানে মাইকিং করে যাচ্ছি কিন্তু কিছুতেই সারেন্ডার করছে না। রবি বলে ছেলেটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, এলাকারই ছেলে, তবে সঠিক কিছু ইনফরমেশন পাইনি। একজনকে পাঠিয়েছি খবর আনতে। হেডকোয়ার্টার খবর দিয়েছো? এখনো দিইনি স্যার। দাওনি? এখনো দাওনি? হোয়াই? স্যার, আমি আসলে রক্তারক্তি চাইছিলাম না, তাই আপনি আসার জন্য ওয়েট করছিলাম। এবার আপনি যেরকম অর্ডার দেবেন আমি সেরকমই ফলো করব। 1.5 ঘন্টা, পাক্কা 1.5 ঘন্টা। অনেক অনুরোধ উপরোধ করা সত্ত্বেও জনৈক রবি ব্যানার্জি যেমন নিজেকে আত্মসমর্পণ করছিলেন না, তেমনি পণবন্দীদের মুক্তি দিচ্ছিলেন না। এদিকে আমাদের প্রাণহানির ভয়ও যেমন ছিল, তেমন আরো ভয়ঙ্কর কিছু ঘটে যাবার আশঙ্কাও ছিল। আর তারপর রবি কি একবারের জন্য রেসপন্স করেনি? না স্যার, ওকে দেখাও যাচ্ছে না আর ও কোনো সাড়াও দিচ্ছে না। আর ও যাদেরকে বন্দি করে রেখেছে তারা? স্যার, গত 1.5 ঘন্টা ধরে আমি কোনো গুলির আওয়াজ পাইনি, তাই আশা করছি ওরা বেঁচে পড়তে আছে। কি ভাবছেন স্যার? পূজা, হ্যান্ড ব্যাগটা আমাকে দাও তো। এই নিন। রবি, রবি আমি লাভপুর থানার ওসি বলছি। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো রবি, এতে তোমার আমাদের কারণে কিন্তু লাভ হবে না।
রবি, রবি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার দাবি দেওয়া সব জানতে চাই। তুমি চোখ বন্ধ করে আমার উপর ভরসা করতে পারো। আমি বাড়ির দিকে যাচ্ছি, তুমি প্লিজ জানলার দিকে এসো প্লিজ। স্যার কি বলছেন এসব? আপনি বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট ছাড়া বাড়ির ভেতর যাবেন মানে? ও তো ফস করে গুলি চালিয়ে দিতে পারে। পূজার রিস্ক একটু নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু স্যার কোনো কিন্তু নয় পূজা, গত 1.5 ঘন্টা ধরে তুমি মাইকিং করেছো, হুমকি দিয়েছো, অনুরোধ উপরোধ সবকিছু করেছো, তাতে কোনো লাভ হয়েছে কি? লাভ হয়নি। এক কাজ করো তো, রিভলভার মাইক সব ধরো। সাবধানে স্যার। ওকে। রবি, রবি জানলার বাইরে আমি, তুমি জানলায় এসো প্লিজ। চল। কি করতে এসেছেন আপনারা? তামাশা দেখতে? না, তামাশা দেখতে আসিনি, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না। রবি, রবি আমার কথা শোনো। দেখো পৃথিবীতে সমস্ত সমস্যাই কিন্তু আলোচনা করে মেটানো সম্ভব। দেখো আমরা কথা বলে আলোচনা করে সমস্ত সমস্যার সমাধান করে ফেলবো। প্লিজ রবি এসো। আমি আপনাদের খুব ভালো করে চিনি অফিসার, এসব মিষ্টি মিষ্টি ছেলেগুলোর কথাই না অন্য কেউ ভুলতে পারে, আমি ভুলবো না। ছেলে ভুলানোর কথা নয় রবি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। গ্যারান্টি দিতে পারে? দেখো রবি, আমি তো স্ট্যাম্প পেপারে লিখে সই করে দিতে পারি না, তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে। আর এই মুহূর্তে আমার কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তা নেই তোমার কাছে। তাহলে আপনারা আমার সব দাবি দাবা মেনে নেবে বলছেন? দেখো অন্যায় দাবি দেওয়া ছাড়া বাকি তোমার সব দাবি দেওয়া মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে নয় রবি, আগে বলো এই বাড়ির সবাই অক্ষত অবস্থায় আছে তো? হ্যাঁ আছে, শুধুমাত্র রাইমার বাবাকে আমি একদম বেশি কথা বলবি না, ক্রিমিনালের বাচ্চা। যদি এরপরও বেশি কথা বলিস তাহলে এই বাড়ি থেকে জুতো দিয়ে পেটাতে পেটাতে তোকে বার করে দেবো। তবে রে পুরো ভাব। কি করছো তুমি? করছো হোয়াট? তুমি মিস্টার সেনগুপ্তকে মেরে ফেলেছো? হ্যাঁ মেরেছি, এই বুড়ো ভামটাকে মেরেছি আমি। আর আমার দাবি না মানলে এই বুড়ো ভামের পুরো বংশকে আমি ধ্বংস করে ছাড়বো। না রবি, এরকম তুমি কিচ্ছু করতে পারো না। আমি তোমাকে বলেছি তো, আলোচনা করে কথাবার্তা বলে সমস্ত সমস্যার সমাধান করে ফেলবো আমরা। সমস্যার সমাধান করতেই তো আমি এ বাড়িতে এসেছিলাম অফিসার, কিন্তু আমার শেষ আশাতে এরা জল ঢেলে দিল, তাই এরকম আমি বাধ্য হই। রবি, রবি প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। দেখো যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা বেশ, তুমি বলো কি করলে তুমি এই বাড়ির সবাইকে মুক্তি দেবে প্লিজ। যা বলবো তাই করবেন? হ্যাঁ করবো করবো করবো, কিন্তু ওই যে বললাম তোমার কোনো অন্যায় আবদার মেনে নিতে পারবো না। আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো অন্যায় আবদার আমি করব না। তাহলে বলো তুমি কি চাও? এক, আমি আত্মসমর্পণ করলে আমাকে আপনারা এনকাউন্টারে উড়িয়ে দেবেন না। না, তোমার ওপরে কেউ একটা গুলি চালাবে না। দুই, থানায় নিয়ে যাওয়ার পর আমাকে কিন্তু কোনো রকম মারধর করা যাবে না। আমি তো তোমাকে বললাম, আমি আগেও বলেছি আবারও বলছি, আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা আঁচড়ও লাগবে না রবি। আর শেষ শর্তটা বলো। রাইমার সাথে আমার আজ রাতেই বিয়ে দিতে হবে। দেখো এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। কেন? কেন কিছু বলতে পারছেন না? রবি এটা বুঝতে পারছো না কেন? বিয়েটা তো দুপক্ষের, রাইমার সঙ্গে আমার কথা বলতে হবে। ঠিক আছে তুমি সারেন্ডার করো, আমি রাইমার সঙ্গে কথা বলবো, আমি কথা দিচ্ছি তোমাকে। রাইমা আমার পাশেই আছে, নিন ওকে যা জিজ্ঞেস করুন। রবি, রবি ঠান্ডা মাথা বোঝার চেষ্টা করো, এটা রাইমার সঙ্গে কথা বলার পরিবেশ পরিস্থিতি নয়। ঠিক আছে তুমি আগে ধরা দাও, আমি কথা দিচ্ছি রাইমার সঙ্গে আমি কথা বলবো। রবি, রবি চুপ করে আছো কেন? দেখো রবি, তোমার 3টে শর্তের মধ্যে 2টো শর্ত কিন্তু মেনে নিয়েছি, বাকি একটা শর্ত হচ্ছে রাইমার সঙ্গে বিয়ে, তাই তো?
বললাম তো তুমি ধরা দাও, আমি কথা দিচ্ছি রাইমার সঙ্গে আমি কথা বলবো। রবি, রবি কি হলো? চুপ করে আছো কেন? রবি দেখো, এখন ভাবার সময় নেই। দেখো আমি 2 কদম এগিয়েছি, তোমাকে কিন্তু 1 কদম এগিয়ে আসতে হবে। রবি, রবি দেখো, হেডকোয়ার্টার থেকে ফোর্স এসে গেলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। তখন তোমার আমও যাবে, ছালাও যাবে। রবি প্লিজ, রবি প্লিজ, বন্দুকটা ফেলে দাও। তুমি বাইরে গিয়ে ধরা দিয়ে দাও। দেখো যা হওয়ার তো হয়ে গেছে, বলো। শোনো, এখন আর কোনো কিছু করা যাবে না, সিচুয়েশন অনেক জটিল হয়ে গেছে। প্লিজ রবি প্লিজ, দেখো আমি চাই না যে আর কারুর রক্ত ঝরুক। আমাদের 3 জনের মধ্যে কারুর বা তোমার কারুর প্রাণ অকালে যাক আমি চাই না। প্লিজ রবি প্লিজ। রবি, রবি এটা কি করছো তুমি? তোমাকে বন্দুক ফেলে ধরা দিতে বলেছি, প্লিজ। আমি ধরা দিতেই বেরিয়েছি অফিসার, কিন্তু আপনার সাঙ্গপাঙ্গ তো বলে দিন আমাকে যেন গুলি না করে। আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ তোমার গায়ে একটা গুলি চালাবে না। সেটা আমার সামনে বলুন। ওকে ওকে। পূজা, তুমি দেখো যেন কেউ একটাও গুলি না চালায়। কেউ শুট করবে না, আমি রিপিট করছি। রবি, আমি বলে দিয়েছি, দেখো তোমার সামনে আমি আমার কাজ করে দিয়েছি। এবার তুমি নিশ্চয়ই জানো তোমাকে কি করতে হবে। You are under arrest. স্যার, রবি যে এভাবে ধরা দেবে আমি কিন্তু ভাবতে পারিনি। আপনি কথার জালে ওকে ফাঁসিয়ে ঠিক আত্মসমর্পণ করতে বাধ্য করলেন, ঠিক যেন একটা ম্যাজিকের মতো। দেখো পূজা, সবসময় যে লাঠি গুলি বন্দুক দিয়ে প্রবলেম সলভ করতে হবে এরকম তো কোনো কথা নেই। যেখানে যেখানে কথার মারপ্যাঁচ দিয়ে প্রবলেম সলভ করা সম্ভব, সেখানে অযথা বুলেট নষ্ট করতে যাব কেন? সে তো বটেই স্যার। আর তাছাড়া রবি তো মামুলি একটা অপরাধী, জাত ক্রিমিনাল তো নয়। অন্ততপক্ষে ওই 72 সালের মিউনিক অলিম্পিকদের খেলোয়াড়দের বন্দি করে ওই হত্যাকাণ্ডের জর্জরিত সন্ত্রাসবাদীদের মতো তো ঠান্ডা মাথার অপরাধী নয়। আই থিঙ্ক রবি যা করেছে ও রাগের বশে করেছে। আর ওর ওপর আমার সম্পূর্ণ ভরসা ছিল যে ও আমার ওপর একটাও গুলি চালাবে না। আর আমি এও বিশ্বাস করেছিলাম যে কথার মারপ্যাচে ওকে আমি ঠিক আত্মসমর্পণ করতে বাধ্য করাবই। ঠিক সে কারণেই স্যার আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ভালোই করেছো, কারণ হেডকোয়ার্টার্স থেকে ফোর্স চলে এলে আর কিছু করা যেত না। তখন এই সেনগুপ্ত ফ্যামিলিকে বাঁচানোর জন্য রবিকে গুলিতে ঝাঁঝরা করে দিতে বাধ্য হতাম। ও ভালো কথা, রবির মেডিকেল টেস্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার, রবি মোটামুটি সুস্থই আছে। ভেরি গুড। আর ওই মিস্টার সেনগুপ্তের বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছো? পাঠিয়ে দিয়েছি স্যার। আর ফরেন্সিক ডিপার্টমেন্ট আর ফিঙ্গারপ্রিন্টের ডিপার্টমেন্টের কাজের পর আমি ওই বাড়িটাকেও সিল করে দিয়েছি। বাহ, ভেরি গুড জব। স্যার, এবার তাহলে জানতে হবে যে রবি এই মারাত্মক কাণ্ডটা ঘটালো কেন। এক্স্যাক্টলি, রবির মোটিভটা ঠিক কি সেটা জানার জন্য রবির মুখোমুখি আমাদের বসতেই হবে। আর আমাকে এটাও জানতে হবে যে লাভপুরের মতো একটা ছোট অঞ্চলে এত বড় হোস্টের সিচুয়েশন কি করে তৈরি হলো। গুড মর্নিং রবি। রবি গুড মর্নিং।
রবি স্যার তোমাকে মর্নিং উইশ করছেন, অ্যাটলিস্ট রিপ্লাই তো দাও। কেন রিপ্লাই করব? আজকের সকালটা আপনাদের জন্য গুড হতে পারে, আমার জন্য আজকের সকালটা গুড নয়। কেন এরকম বলছো তুমি? আপনারা তো আপনাদের কাজটা ঠিক হাসিল করে নিলেন, আমাকে ভুল বুঝিয়ে পট্টি পরিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য করলেন। আমার জন্য আজকের সকালটা কি করে গুড হয়? শোনো রবি, তোমার শর্ত অনুযায়ী কেউ তোমাকে একটা গুলিও করেনি, আর তোমার শর্ত অনুযায়ী থানায় তোমাকে এনে কেউ তোমার গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটেনি। কিন্তু রাইমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা, সেটার কি হলো? তোমাকে কাল রাইমার বাড়িতে বলেছিলাম, আর আজ এখানে বসে বলছি, বিয়েটা কিন্তু এক পক্ষের ব্যাপার নয়, বিয়েতে দুপক্ষের সম্মতির প্রয়োজন আছে। তুমি রাইমার বাবাকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে খুন করেছো গুলি করে, এরপরেও মনে হয় যে রাইমা তোমাকে বিয়ে করতে রাজি হবে? তাছাড়া আমরা সুমোটো কগনিজেন্স নিয়ে তোমার বিরুদ্ধে খুন, অন্যায়ভাবে বলপূর্বক আটকে রাখা সহ একাধিক ধারার কেস রুজু করেছি, তাই সাজা তোমাকে প্রথমে পেতেই হবে, তারপর কিন্তু বিয়ের প্রসঙ্গ আসবে। কি হলো রবি, কি ভাবছো? ভাবছি আমার জীবনটা আগে কত সুন্দর ছিল স্যার, আর এখন এখন আমাকে কি দিন দেখতে হচ্ছে। এর জন্য তো তুমিই দায়ী। মোটেই না, আমি তো প্রথম থেকে একটা সুস্থ স্বাভাবিক জীবন চেয়েছিলাম। গন্ডগোল তো প্রীতিই প্রথমে বাদিয়েছিল। রীতি? রীতিকে? কি হলো বলো, প্রীতিকে? প্রীতি প্রীতি আমার বউ ছিল। তার মানে তোমার ডিভোর্স হয়ে গেছে, তাই তো? না তো, আমার তো ডিভোর্স হয়নি। তাহলে? বেশ কয়েক বছর আগের কথা। আমি এখানকার একটা কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর হাজার চেষ্টা করে কোনো চাকরি পাইনি। শেষমেশ চাকরির আশা ছেড়ে দিয়ে বাড়িতেই ব্যাচ বসিয়ে চুটিয়ে টিউশন করা শুরু করলাম। তখন আমার মা বেঁচে ছিল স্যার। আমার আর আমার মায়ের ছোট্ট সুন্দর একটা পরিবার ছিল। বলো, আমরা শুনছি। আমার এখনো মনে আছে, সেদিন সন্ধ্যায় এনে তোর চা। দাও। আরে তাকা এদিকে। আরে বইটা রাখ, আর বইটা রাখ বলছি না। কি সারাদিন বইপত্রের মধ্যে মুখ গুজে থাকিস বলতো? আরে মা, ছাত্রছাত্রীদের পড়াতে গেলে নিজেকেও তো একটু একটু পড়াশোনা করে আপডেট রাখতে হবে নাকি? সে তো বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা বলতো, কি? তুই কি সারা জীবন এই বাড়িতে ব্যাচ বসিয়ে গাধা পিটিয়ে ঘোড়া করে যাবি? তাছাড়া আর কি করব? বারে, তুই এই চাকরির পরীক্ষা টরীক্ষাগুলো কি দিবি না বলে ঠিক করেছিস? কেন দেবো না? কিন্তু তোর হাব ভাব দেখে তো সেরকম মনে হচ্ছে না। মা, তুমি একটু বেশিই বোঝো জানো তো। যখন পরীক্ষা হবে তখন তো পরীক্ষা দেবো, ততদিন তো আর হাত পা গুটিয়ে তোমার ওই বিধবা পেনশনের টাকায় খেতে পারি না, তাই না? নিজেকেও তো একটা কিছু করে রোজগারপাতি করতে হবে, তাই না? সেই জন্যই তো আমি টিউশন পড়াই। এই সহজ ব্যাপারটা তোমার মাথায় ঢুকছে না? হ্যাঁ হ্যাঁ ঢুকেছে, খুব ঢুকেছে, কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। বাবা, তুমি আজকাল ভাবতেও পারো? এই বাবু, মারবো কিন্তু একদম। তো কি ভাবছিলে বলো? তোর তো 28 বছর পূর্ণ হলো। হ্যাঁ, তাতে কি হয়েছে? আসলে তেমন কিছু নয়, এই চারদিক থেকে একের পর এক সম্বন্ধ আসছে তোর জন্য, তাই ভাবছিলাম যদি এই বেলায় বিয়েটা সেরে ফেলিস। আমি অ্যারেঞ্জ ম্যানেজ করবো না মা। কেন? দেখাশোনা করে বিয়ে করতে অসুবিধা কোথায়? এই তোর বাবার সঙ্গে তো আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে। আরে তোমাদের যুগ আর এখনকার যুগ এক নয় মা, দিনকাল এখন আমূল বদলে গেছে। আর তাছাড়া যাকে আমি চিনি না জানি না তার সিঁথিতে কিভাবে সিঁদুর তুলি বলো তো? আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। কি বুঝেছো? তুই নিশ্চয়ই বোধহয় মনে মনে কাউকে পছন্দ করে রেখেছিস। আরে না না, সেরকম কোনো ব্যাপার না। বল না, বল না বাবু, কে সে? ও আচ্ছা, একজন। কি নাম তার? প্রীতি, প্রীতি চ্যাটার্জি। আচ্ছা,
প্রীতি চ্যাটার্জি। কলেজে আমার জুনিয়র ছিল, কলেজেই আমাদের আলাপ, সেই থেকে বন্ধুত্ব, আর তারপর চুটিয়ে প্রেম। শুধু প্রেম করলেই হবে মশাই? বিয়েটাও তো করতে হবে নাকি? সে তো আমি বিয়ে করলে শুধু তোমাকেই করব। সেটা তো জানি, কিন্তু কবে করবে এখন আমার কাছে সেটাই লাখ টাকার প্রশ্ন। দাঁড়াও, আমার আগে একটা হিল্লে হোক। হিললে হোক মানে একটা চাকরি বাকরি পাই, তারপর তো। এই রে, হয়ে গেল। আবার কি হলো? তার মানে হয় আমাকে অন্য কারোর গলায় মালা পরাতে হবে, আর না হলে আত্মহত্যা করতে হবে। মানে কি সব যাতা বলছো? যা তা কথা বলছি না মশাই, একদম ঠিক বলছি। বাবা আমার বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। এতদিন নানান বাহানা দিয়ে ঠেকিয়ে রেখেছি, কিন্তু আর কতদিন এই বিয়েটা আটকে রাখতে পারবো আমি সত্যি জানি না। দেখো প্রীতি, আমি তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথাটা পারতেই পারি, কিন্তু কিন্তু পরন্তু বাদ দেবে? ঝেড়ে কাশু তো। মানে বলছিলাম, আমি তো এখন টিউশন পড়াই, তা তোমার বাবা কি এরকম একটা পাত্রের সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হবেন? কেন রাজি হবে না? তুমি তো টিউশন পড়াও, বেকার তো আর নও। আর তুমি দেখতে শুনতেও যথেষ্ট সুন্দর, তোমাদের বংশটাও ভালো। আমার মনে হয় না এসব কিছু জানার পরে বাবা আর কোনো আপত্তি করবে। ঠিক আছে। আরে বাবা, কি ঠিক আছে? ভাবছি এই রবিবার দিন তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথাটা বলবো। বিড়ালের গলায় যখন ঘন্টা বাঁধতেই হবে, তখন আর দেরি করে লাভ কি? হ্যাঁ, তার মানে তুমি আর প্রীতি দুজনের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছিলে, অথচ তোমার চিন্তা ছিল যেহেতু তুমি চাকরি করতে না, তাই প্রীতির বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে কি না। সেটাই তো স্বাভাবিক অফিসার। আজকালকার দিনে তো আবার চাকরি মানে সরকারি চাকরিকেই মেয়ের বাবারা বেশি প্রাধান্য দেয়। আর সেটা তো ভুল কিছু নয়। সরকারি চাকরির তো একটা গ্যারেন্টি আছে, প্রাইভেট চাকরি তো যখন তখন চলে যেতে পারে, তাই না? রবি, এসব সরকারি আর বেসরকারি চাকরির তুলনামূলক আলোচনা আমরা পরে একদিন বসে করব। এরপর কি হয়েছিল বলো? আমি সেই রবিবার গিয়েছিলাম প্রীতির বাড়ি, আর সেখানে গিয়েই থাক থাক বাবা, থাক, বেঁচে থাকো, জীবনে অনেক উন্নতি করো। আপনার আশীর্বাদ থাকলে জীবনে অনেক উন্নতি করবো কাকাবাবু। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। আমার প্রীতিমা বলছিল তোমরা নাকি একই কলেজে পড়তে। হ্যাঁ কাকাবাবু, প্রীতি আর আমি এক কলেজেই পড়তাম। ও আমার থেকে 2 বছরের জুনিয়র। ও আচ্ছা, তাহলে তোমাদের কলেজ থেকেই আলাপ পরিচয়, বলো? হ্যাঁ। তা রবি, তুমি থাকো কোথায়? এই তো কৃষ্ণপল্লীতে। কৃষ্ণপল্লীতে? ও তো আমার কাছাকাছি। হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছে? আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার বাবা একটা পথ দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে আমি আর মাই থাকি। ও আচ্ছা, ছোট পরিবার যাকে বলে। ছোট পরিবার বলেই তো সুখী পরিবার। সে তো বটে। তা তুমি কিছু কাজকর্ম করো? হ্যাঁ কাকাবাবু, আমি প্রাইভেট টিউশনই করি। হ্যাঁ বাপি, ও বাড়িতে ব্যাচ পড়ায়। আর আজকাল তো এই শহরে অঙ্কের টিচার হিসেবে ওর নাম ডাক বেশ ভালোই। বাহ, সে তো ভালো কথা। আমার রোজগারপাতি আপাতত খুব ভালো হচ্ছে কাকাবাবু, আর সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। রোজগারপাতি ভালো হচ্ছে, সেই জন্য তুমি আমার কাছে এসছো? ব্যাপারটা ঠিক বুঝলাম না তো বাবা। মানে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কাকাবাবু। কথা দিচ্ছি, ওকে আমি সারা জীবন সুখে রাখবো। কিন্তু আমি তো সরকারি চাকরিজীবী জামাই চাই বাবা। আমি কিন্তু প্রাইভেট টিউশনি করার ফাঁকে ফাঁকে সরকারি চাকরি পরীক্ষাগুলো দিই। আশা করি ঠিক একটা না একটা লেগে যাবে। তোমার আত্মবিশ্বাসের প্রশংসা করতেই হয় ইয়াংম্যান। আর তোমাকে দেখে তো ভালো বংশের ছেলে বলেই মনে হয়। তাই আমার মনে হয় না তোমাকে জামাই হিসেবে পেলে খুব একটা বড় ভুল করব।
আমার মেয়েরও পছন্দ, আর মেয়ের পছন্দের ওপরে আমার আস্থা ও ভরসা দুটোই আছে। লাভ ইউ বাপি। ছাড় ছাড়, পাগলি মেয়ের কাণ্ড দেখো। এখন আমার অনেক কাজ বাকি। রবিদের বাড়িতে যেতে হবে, রবির মায়ের সাথে কথা বলতে হবে, আর রবির মা রাজি হয়ে গেলে ব্যাস, তোদের দুজনের বিয়ের সানায় হই হই করে বেরিয়ে উঠবে বাবা, হই হই করে। এই যে শোনো, আমি এবারে বউ না কাজের লোক? হঠাৎ এই কথা বলছো? যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। তোমার নিজের কি মনে হয়? আমার তো মনে হয় তোমার মায়ের ছেলের বউয়ের নয়, ঝিয়ের দরকার ছিল। কি যাতা বলছো? ঠিকই বলছি আমি তোমার মাকে আগেও বলেছি, গতকাল রাতেও বলেছি, রান্নার কাজটা আমি করে দেবো ঠিকই, তবে বাসন আমি মাজতে পারবো না। কেন? বাসন মাজতে পারবে না কেন? মাজতে হলে আমি নিজের বাসনটা মেজে নেব, অন্যের একটু থালা বাসন আমি মাজতে দেবো কোন দুঃখে? হ্যাঁ দেখো প্রীতি, এই সংসারে মাত্র 3টে প্রাণী, আমি, তুমি আর আমার মা। আমাদের তো একে অপরকে ভালোবেসে বেঁধে থাকতে হবে, তাই না? এখানে তুমি ওরা এই সমস্ত করলে কি করে চলবে? তাহলে আমিও তোমাকে একটা কথা বলি, শোনো রবি, আমি মা মরা মেয়ে হলেও বাপি আমাকে সারা জীবন মাথায় করে রেখেছে, গায়ে একটা টোকা পর্যন্ত লাগতে দেয়নি, কুটোটিও নাড়াতে দেয়নি। আর এই বাড়িতে বিয়ে হয়ে এসে সারাদিন আমি তোমাদের মা ছেলের ফাইফরমাস খাচ্ছি জানতে পারলে বাপি মারাত্মক রেগে যাবে। সেরকম হলে এখান থেকে আমাকে ফেরত নিয়ে চলে যাবে। ও, তার মানে তোমার বাপি আমাদের সংসারে নাক গলাবেন, তাই তো? হ্যাঁ, গলাবে, দরকার হলে তাই করবে। এসব কিন্তু এখানে চলবে না প্রীতি, আমি এগুলো কিন্তু কিছুতেই মেনে নেবো না। শোনো, আমিও তোমাদের বাড়ির এসব উদ্ভট নিয়ম কানুন কিছুতেই মেনে নেব না। তাতে যদি বিয়েটা ভেঙে যায় যাবে, আমার আর আমার বাপির তাতে কিছু যাবে আসবে না। বুঝলাম। তারপর এইভাবে নানান খুঁটিনাটি বিষয় নিয়ে প্রীতি নিত্যদিন কখনো আমার সাথে, কখনো আবার মায়ের সাথে ঝগড়া করতো। তাই আমার একটা সন্দেহ হয়েছিল স্যার। কি সন্দেহ হয়েছিল তোমার? সন্দেহ ছিল যে প্রীতির বোধহয় কোনো মানসিক সমস্যা আছে। তাই একদিন আমি প্রীতিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। তারপর প্রীতির অনেক টেস্ট হয়, কাউন্সেলিং শুরু হয়, অনেক মেডিসিন দেওয়া হয় প্রীতিকে। সেসব করে আদেও কি কোনো লাভ হয়েছিল? আমার আজও মনে আছে, সেদিন ছিল আমাদের বিয়ের প্রথম বিবাহ বার্ষিকী। সেদিন সন্ধ্যায় এই, আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি? ওই তো অ্যামব্রোসিয়ায়। আচ্ছা, টেবিল বুক করে দিয়েছো তো? হ্যাঁ, টেবিল বুক না করলে হবে? যা ভিড় হয়। সত্যি, পুজোর সময় তো আরো ভিড় হয়, একেবারে লম্বা লাইন লেগে যায়। তা ঠিক। বাবু, এই বাবু, দেখ তো এই শাড়িটা পরে গেলে কি অসুবিধা হবে? না না, কিসের অসুবিধা হবে? শাড়িটা পরে কি সুন্দর লাগছে গো তোমার মা। দেখবে রেস্টুরেন্ট একদম আলোয় ঝলমল করে উঠবে। রেস্টুরেন্ট আলোয় ঝলমল করে উঠবে মানে? মাও কি আমাদের সঙ্গে ডিনারে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমি তো 3 জনের জন্যই টেবিল বুক করেছি। তাহলে তোমরা দুজনেই যাও, আমি যাব না। কেন? তুমি যাবে না কেন? বিবাহ বার্ষিকীটা আমার আর তোমার রবি, মা আমাদের মধ্যে আসবেন কেন? এসব কি যাতা কথা বলছো? আজকে যদি বাড়িতে তুমি ভালো মন্দ রান্না করতে, তাহলে কি সেসব মাকে খেতে দিতে না? দেখো, বাড়িতে সেলিব্রেট করার ব্যাপারটা আলাদা। মোটেও আলাদা নয় প্রীতি। বাড়িতে খাওয়া দাওয়া হোক কিংবা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা হোক, আমি বাড়িতে মাকে একা রেখে রেস্টুরেন্টে গিয়ে মাতামাতি করার পক্ষপাতী একদম নই। থাক না বাবু, আজকের এই শুভ দিনে তোরা দয়া করে ঝগড়া করিস না। তোরা বরং দুজনে মিলেই খেতে যা, আমি বাড়িতেই ভাতে ভাত ফুটিয়ে নেবক্ষণ। না মা, আজকে আমাকে বলতে দাও। এতদিন আমি অনেক সহ্য করেছি, প্রীতি উঠতে বসতে আমাকে কথা শুনিয়েছে, তোমাকেও বাদ রাখিনি। কিন্তু আজ যখন তোমাকে আমি রাটির মতন ছুঁড়ে ফেলার নোংরার চেষ্টা করছে, তখন আমি তো রুখে দাঁড়াবোই। তাহলে আমিও বলি, আমাকে নিয়ে তোমাদের মা ছেলের যত সমস্যা, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, আজকে আমি এই সমস্যাটাকে চিরদিনের মতো শেষ করে দেব। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? মোমো কোথায় চলে গেল?
কোথায় আবার? নিশ্চয়ই বাপের বাড়ি চলে যাবে, আবার কোথায় যাবে? মোল্লার তো ওই মসজিদ পর্যন্তই। তুইও পারিস বটে, কি দরকার ছিল তোদের সঙ্গে আজকে আমাকেও নিয়ে যাওয়ার? আমি না হয় আরেকদিন যেতাম। এই বৌমার চিৎকার না? হ্যাঁ, প্রীতির গলা তো মনে হচ্ছে। এরকম কাটা ছাগলের মতো চিৎকার করছে কেন? চলো তো গিয়ে দেখি, চলো 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 চলো। প্রীতি, বৌমা, প্রীতি, কি সর্বনাশ হলো? প্রীতি, 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 প্রীতি। ও মাই গড, তোমার বউ তাহলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল? হ্যাঁ স্যার, আমাদের রান্নাঘরে একটা স্টোভ রাখা হতো ইমার্জেন্সির জন্য, আর একটা বোতলে কেরোসিন রাখা থাকতো। প্রীতি ওই বোতলের কেরোসিন নিজের গায়ে ঢেলে নিজেকে জ্বালিয়ে দেয়। তারপর আমি পুলিশে খবর দিই, এই থানাতেই। তারপর দুজন পুলিশ অফিসার ফোর্স নিয়ে আমাদের বাড়িতে যায়, কিন্তু তখন এই থানায় আপনারা ছিলেন না। হ্যাঁ, সে তো অনেক বছর আগেকার কথা। তখন হয়তো আমি বা এসআই ম্যাডাম অন্য জায়গায় পোস্টেড ছিলাম। সেটাই হবে হয়তো। আচ্ছা, প্রীতির বাবা নিশ্চয়ই খবর পেয়ে ছুটে এসেছিল। হ্যাঁ, প্রথমে এসে অনেক কান্নাকাটি করছিল, কিন্তু কিন্তু পরে আমার আর মায়ের নামে থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। কিসের এফআইআর? অ্যাবেটমেন্ট অফ সুইসাইড, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কেস স্যার। সেই সাথে বধূ নির্যাতনের কেস স্যার, 498A। তারপর পুলিশ আমার সাথে সাথে অ্যারেস্ট করে। তবে বয়স আর স্বাস্থ্যের অবস্থার বিচার করে আমার মাকে ওরা গ্রেফতার করেনি। বলে যাও, আমরা শুনছি। টানা 6 মাস জেল খাটার পর আমি জামিন পাই, কিন্তু জামিন পাওয়ার 1 মাসের মধ্যে আমার মা মারা যায়। তারপর আমার উকিল কোর্টে গিয়ে প্রীতির মানসিক চিকিৎসার সমস্ত ডকুমেন্ট পেশ করে এটা প্রমাণ করে দেয় যে প্রীতি আগে থাকতেই মানসিকভাবে অসুস্থ ছিল। আমি কেসটা জিতে চাই। আদালত আমাকে সমস্ত মামলা থেকে বেকসুর খালাস করে সসম্মানে মুক্তি দিয়ে দেয়। সে তো খুব ভালো কথা। না ম্যাডাম, একদম ভালো কথা নয়। কেন কেন এরকম বলছো? কারণ আমি সসম্মানে মুক্তি পাওয়ার পরেও গোটা সমাজের চোখে আমি একজন ক্রিমিনাল হয়ে গেছি রে বাদল। আমি একটা দাগি আসামি হয়ে গেছি। জানি ভাই, জানি। আমাদের বন্ধুদের মাঝেই তো তোকে নিয়ে যেসব আলোচনা চলছে সেগুলো শুনলে তোর একেবারে মাথা ঘুরে যাবে। সেজন্যই বোধহয় বেশিরভাগ বন্ধু আমার ফোনই ধরছে না, হয় রিং হয়ে যাচ্ছে না হয় কেটে দিচ্ছে। হাতে গোনা কয়েকজন ধরলেও কোনো মতে রাখতে পারলে বাঁচে। তুই যেচে পড়ে কাউকে ফোন করতে যাস না তো। বন্ধুদের না হয় ফোন করা বন্ধ করে দেবো, কিন্তু এলাকার লোক, আমার পাড়ার লোক, তাদের আটকাবো কি করে? আমার তো এখন বাড়ি থেকে বেরোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে রে। যত মুখ তত কথা, যত চোখ তত প্রশ্ন। সবই বুঝি রে ভাই। আর যে রবি স্যার একদিন ব্যাচের ছাত্রছাত্রীকে জায়গা দিতে পারতো না, সেই রবি স্যারের এখন স্টুডেন্ট নেই বললেই চলে। হ্যাঁ, সে খবরও আমি পেয়েছি। ভাইরে, আদালত আমাকে সসম্মানে মুক্তি দিয়েছে ঠিকই, কিন্তু সমাজ এখনো আমাকে দোষী বলে মনে করে। সমাজের কাঠগড়ায় আমি এখনো অভিযুক্ত, আর সমাজের রায় আজ আজ আমি একজন ক্রিমিনাল। রবি, এইভাবে কাঁদিস না ভাই। রবি, এইভাবে কাঁদিস না। আসলে কি জানিস, আমাদের সমাজটা এমনই রে। তুই যতই ভালোভাবে সৎভাবে বাঁচার চেষ্টা কর না কেন, তোকে কিছুতেই ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে দেবে না রে, কিছুতেই দেবে না। তোমার ওপর দিয়ে যে কিরকম ঝড় বয়ে গেছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি রবি। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, রাইমা হঠাৎ তোমার জীবনে কি করে এলো? বছরখানেক আগে একটা মোবাইলের দোকানে রিচার্জ করতে গিয়ে রাইমার সঙ্গে আমার আলাপ হয়। তারপর
ওর সাথে আমার বন্ধুত্ব হয়। আর তারপর থেকেই রাইমার কাছে আমি আমার অতীত জীবনের কোনো কথাই গোপন করিনি। আর সত্যি বলতে ও আমার অতীত নিয়ে খুব একটা বেশি ইন্টারেস্টেডও ছিল না। ও খালি আমায় বলতো, আমি শুধু তোমার বর্তমান আর ভবিষ্যৎটা নিয়েই ভাবতে চাই। দেখো, অতীতে যেগুলো ঘটে গেছে সেগুলো তো ঘটে গেছে, সেগুলো নিয়ে লোকে কি বলছে তো তোমার কি? হ্যাঁ, তুমি তো কোর্ট থেকে সসম্মানে খালাস পেয়েছো, আর কি চাও বলো? কিন্তু আমি আমার সম্মানটাই তো ফিরে পেলাম না রাইমা। পাবে, নিশ্চয়ই পাবে। একটা ক্ষত শুকোতে অনেক সময় লাগে, একটু টাইম দাও, ধৈর্য ধরো, দেখবে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। দেখা যাক। ও, তুমি দেখা যাক বলতে আমার মনে পড়লো, আমাকে কিন্তু এই রবিবার দেখতে আসছিল। কে দেখতে আসছিল? কে আবার? পাত্রপক্ষ। সর্বনাশ। আরে তুমি একদম চিন্তা করো না, আমি বাড়িতে বলে দিয়েছি যে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। সেটা শুনে তোমার বাড়ির লোক কি বললো? কি আবার বলবে, বললো তোমাকে বাড়িতে এসে একদিন দেখা করতে। তার মানে রাইমা সবকিছু জানার পরও স্বেচ্ছায় তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিল? হ্যাঁ স্যার, রাইমা আমাকে বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে গেছিল স্যার। তারপর কি হয়েছিল? তারপর একদিন আমি ওদের বাড়িতে গেলাম, আর সেখানে গিয়েই রবি ব্যানার্জিকে ম্যারাথন জেরা করবার পর আমরা জানতে পেরেছিলাম রবির জীবনের ঘটনাবলী ঠিক একদম সিনেমার গল্পের মতো, কিন্তু তখনও পর্যন্ত অনেক চমক বাকি ছিল। সেগুলো কি আসুন দেখেন। প্রথমে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ দেখো বাবা, সব মেয়ের মা বাবারাই চায় ছেলে রোজগারে হোক, আর যদি সরকারি চাকরি হয় তাহলে তো কথাই নেই। হ্যাঁ, আর সরকারি চাকরি করা পাত্র হলে তো যাকে বলে একেবারে হট কেক। আর তুমি যখন বাড়িতে টিউশনের ব্যাচ বসিয়ে রোজগার করছো, তখন তো আমার মনে হয় আপত্তি করার কিছু নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। তা হ্যাঁ বাবা, তোমার মাস গেলে মোটামুটি কত রোজগার হয়? আগে প্রচুর ইনকাম করতাম, কিন্তু এখন খালাস পাওয়ার পর আমার স্টুডেন্ট সংখ্যা অনেক কমে গেছে, তাই ইনকামটাও কম হয়। খালাস পাওয়ার পর বলতে? কোথা থেকে খালাস পাওয়ার পর? আসলে আদালতে আমার নামে বেশ কয়েকটা মামলা চলছিল, আমি সেখান থেকেই বেকসুর খালাস পেয়েছি। কিসের মামলা? আমার বউ গায়ে আগুন ধরিয়ে সুইসাইড করেছিল, তাই আমার শ্বশুর আমার নামে মিথ্যে মামলা দিয়েছিল। এ বিয়ে হবে না। কেন? কেন? তোমার মতো একজন দাগী ক্রিমিনালের সাথে আমি আমার মেয়ে রাইমার বিয়ে দেব না। বাবা, তুমি এসব কি ফালতু কথা বলছো? এই তুই চুপ কর। জেল খাটার দাগী ক্রিমিনাল? আচ্ছা, তোমার সাহস হয় কি করে যে তুমি বিয়ের কথা বলতে মাথা উঁচু করে এই বাড়িতে ঢুকে এসেছো? আপনাদের কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল আমাদের হয়েছে। ভুল আমাদের হয়েছে যে আমরা আগে থেকে খোঁজ খবর না নিয়ে তোমার মতো একজন নর্দমার কিটকে এই বাড়িতে ঢুকতে দিয়েছি। যাদের জন্মের কোনো ঠিক থাকে না, তারাই তোমার মতো ক্রিমিনাল তৈরি হয়। না না, এভাবে বলবেন না। শুনুন, শোনো, তোমার মতো যারা ক্রিমিনাল, যাদের জন্মের কোনো ঠিক নেই, তাদেরকে না আমরা আমাদের এই বাড়িতে চাকরের কাজ পর্যন্ত দিই না। আর সেখানে তুমি এটা ভাবলে কি করে যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো? ইউ জাস্ট গেট লস্ট, জাস্ট গেট আউট। তারপর সেদিনকে বাড়ি ফেরার পর আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি ওর বাবা আর ভাইয়ের
কথাগুলো কিছুতেই ভুলতে পারছিলাম না, কিছুতেই মানতে পারছিলাম না। ওই অপমানগুলো আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। জেল খাটার দাগি ক্রিমিনাল? আচ্ছা, তোমার সাহস হয় কি করে যে তুমি বিয়ের কথা বলতে মাথা উঁচু করে এই বাড়িতে ঢুকে এসেছো? আপনাদের কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল আমাদের হয়েছে। ভুল আমাদের হয়েছে যে আমরা আগে থেকে খোঁজ খবর না নিয়ে তোমার মতো একজন নর্দমার কিটকে এই বাড়িতে ঢুকতে দিয়েছি। যাদের জন্মের কোনো ঠিক থাকে না তারাই তোমার মতো ক্রিমিনাল তৈরি হয়। না না, এভাবে বলবেন না। শুনুন, শোনো, তোমার মতো যারা ক্রিমিনাল, যাদের জন্মের কোনো ঠিক নেই, তাদেরকে না আমরা আমাদের এই বাড়িতে চাকরের কাজ পর্যন্ত দিই না। আর সেখানে তুমি এটা ভাবলে কি করে যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো? ইউ জাস্ট গেট লস্ট, জাস্ট গেট আউট। আসলে কি জানিস, আমাদের সমাজটা এমনই রে, তুই যতই ভালোভাবে সৎভাবে বাঁচার চেষ্টা কর না কেন, তোকে কিছুতেই ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে দেবে না রে, কিছুতেই দেবে না। আর ঠিক পরের দিনই মায়ের কিছু গয়না বিক্রি করে আমি অনেক কষ্টে একটা পিস্তল কিনি। আর তারপর আমি কিন্তু শেষবারের মতন জিজ্ঞাসা করছি, রাইমার হাত আমার হাতে আপনারা তুলে দেবেন কিনা? এই বাদুরের বাচ্চা, তুই বাংলা কথা বুঝিস না নাকি? কানে কালা? তোকে তো যা বলার আগেই বলে দিয়েছি। হ্যাঁ, যা বলার আপনারা তো বলে দিয়েছেন, কিন্তু আজ আমার বলার পালা। ভালোই ভালোই রাইমার সাথে আমার আপনারা বিয়ে দেবেন কি দেবেন না? যদি দেন তাহলে তো খুবই ভালো, আর যদি না দেন তাহলে কিন্তু এর মূল্য আপনাদেরই চোকাতে হবে। একদম বেশি কথা বলবি না, ক্রিমিনালের বাচ্চা। যদি এরপরও বেশি কথা বলিস তাহলে এই বাড়ি থেকে জুতো দিয়ে পেটাতে পেটাতে তোকে বার করে দেবো। তো বেড়ে বুড়ো ভাব। রবি, রবি, আমি মানছি এই সমাজ, রাইমার পরিবার তোমার সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে। তাই বলে এই নয় যে তুমি নিজেকে নিজের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নেবে। তুমি যেটা করেছো সেটা অন্যায়। তুমি একটা পরিবারের মাথাকে খুন করে পরিবারের অন্য সদস্যদের বন্দুকের জোরে পণবন্দি করে অন্যায় করেছো। তাই সাজা তোমাকে পেতেই হবে। তবে মহামান্য আদালত যাতে তোমার এই কেসটাকে সহানুভূতির সঙ্গে বিচার করে, তার জন্য আমরা সব রকম চেষ্টা করব, এটুকুই কথা দিলাম। সালে বীরভূমের লাভপুরে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনাবলীর মামলার রায় সম্প্রতি ঘোষিত হয়েছে। অভিযুক্ত রবি ব্যানার্জিকে দোষী সাব্যস্ত করে তাকে আমৃত্যু কারাবাসে সাজা দেওয়া হয়েছে। মহামান্য আদালতের এই রায়ে আমরা অত্যন্ত খুশি। তবে এই ঘটনা এটা প্রমাণ করে যে কেউ দোষ করুক বা নাই করুক, একজন মানুষ যখন জেল থেকে বেরিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে, তখন তার অতীতের জন্য তাকে ঘৃণা করা কখনোই উচিত নয়। বরং সেই মানুষটা যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্য তাকে সব রকম সহযোগিতা বা উৎসাহ দেওয়া উচিত। নইলে সেই মানুষটা কিন্তু রবির মতো ঘাড়ের কাছে নিঃশ্বাস পেতে থাকা অপরাধী হয়ে উঠবে। আর আপনাদেরকে বলছি, নিজেদের ভাবনার পরিবর্তন করুন। আপনারা পরিবর্তন হলে সমাজটা পরিবর্তিত হবে। আপনারা সাবধানে থাকলে সমাজ সাবধানে থাকবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, সদা সতর্ক থাকুন, সাবধানে থাকুন। সাবধান হোক বাংলা।